বস, আমাকে মাফ করে দিন বস। আর কখনো এই ভুল করব না বস। দয়া করুন আমার উপর। কথাটা আর শেষ করতে পারলো না, এর আগে লোকটির চোখ দুটোতে শুকনো লাল মরিচের গুঁড়ো ঢেলে দিল। এভাবে চোখ লাল মরিচের গুঁড়ো পড়ায় লোকটি গলা কাটা মুরগির মতোই ছটফট করে গগন বিদরে চিৎকার করতে থাকলো। সেই সঙ্গে হাত দিয়ে চোখের ভেতরটা ধরতে চাইলেও তা করতে পারলো না। দড়ি দিয়ে হাত বাঁধা থাকার কারণে অন্যদিকে কালো জ্যাকেট পরিহিত বলিষ্ঠ পুরুষটি সযত্ন নিজের আঙুলের ফাঁকে নিকোটিনের ধোঁয়া উড়িয়ে যাচ্ছে। নিজের ইচ্ছে মতো হাঁটু গেড়ে ফের বসলো মাটিতে কাতরাতে থাকা লোকটির পাশে। এরপর মুখের মধ্যে জমে থাকা ধোঁয়াগুলো কুণ্ডলি পাকিয়ে ছেড়ে দিল একদম লোকটির মুখের উপর। বলিষ্ঠবান পুরুষটি লোকটিকে কাতরাতে দেখে ঠোঁট এলিয়ে বাঁকা হাসলো। চোখ দুটো যে বড্ড লোভী হয়ে গেল তোর। এমন লোভ যদি অন্যত্র করতি তাহলে আইসো আর ফিরেও তাকাতাম না। কিন্তু তোর লোভ জাগলো আমার ওই কলিজার উপর, যেই কলিজাকে আমি ঠিকমতো পর্যবেক্ষণ করার সাহস দেখালাম না। সেখানে তুই তাকে তোর নোংরা চোখে পর্যবেক্ষণ করলি। কথাটা বলতে বলতে পুরুষটি নিজের ঘাড়ে কিছুক্ষণ হাত বুলিয়ে নিল। এভাবে হাত বুলিয়ে নিজেকে হয়তো শান্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে, কিন্তু সেই চেষ্টা ক্ষান্ত না হয়ে আরো অশান্ত হয়ে পড়ল। নিজের হাতের মুঠো তৎক্ষণাৎ চলে গেল অর্ধজ্ঞান হয়ে থাকা লোকটার গলার উপর। নিজের শক্তি শক্ত হাতের থাবা যেন সময়ের ব্যবধানে এগিয়ে গেল নিজ রেখায়। কেন দেখালি সেই দুঃসাহস বল? কেন দেখালি? বলিষ্ঠবান পুরুষটি যেন আজ এই লোকটির অবস্থা বেহাল করে ক্ষান্ত হবে সেই প্রেক্ষিতে নিজের ক্ষোভ মেটাতে থাকলো। এর মধ্যে সেই বলিষ্ঠবান পুরুষের কাঁধ ধরে কেউ একজন তাকে আটকে দিল। রিল্যাক্স ব্রো, রিল্যাক্স। কি করতে যাচ্ছিলি? আরে আরেকটু হলেই তো মরেই যাবে সে। মরলে মরুক। তার চোখগুলো যেন আমার কলিজার উপর পড়লো। কেন সে নিজের লেলুপ দৃষ্টি তার উপর ফেললো। কথাটা বলতে বলতে সে আবারও হামলে পড়তে নিলেই পেছনে থাকা তার বন্ধুসুলভ ভাই তাকে জোর করে আটকে দিল। এরপর কোনো রকমে তাকে উঠিয়েই পেছনে নিয়ে গেল। রাগে যেন এখনো তার পুরো শরীর ঝলসে যাচ্ছে। টেনে অনলি টেনে আনলি কেন? রুশ, ছাড় আমাকে। হ্যাঁ, ছাড়বো। আর আপনি ওইদিকে নিমেষেই হামলে পড়বেন তা আমি হতে দিচ্ছি না ব্রো। আগে বলো, কলিজাটা কে? আমাদের রকস্টার সীমান্তর কলিজা বলতে যে কেউ আছে সেটা আমি ডাক্তার রুশ এখনো জানি না। এই, তুই আমাকে আদৌ নিজের বেস্ট ফ্রেন্ড মানিস তো, নাকি শুধু নামেই আমার সাথে মিথ্যা সম্পর্ক রাখিস? রুশের কথা শুনে সীমান্ত ভ্রু কুঁচকে তাকালো। ফালতু কথা বলবি না তো, এমনিতে রাগে আমার মাথা ফেটে যাচ্ছে। এরপর অতিরিক্ত হলে সেই রাগ গিয়ে তোর উপর ভারী পড়বে। আমি চাইছি না এসব ফালতু ঝামেলা করতে। সীমান্তের কথা শুনে রুট ঠোঁট উল্টিয়ে মুখে এক আঙ্গুল রেখে সীমান্তকে মাথা থেকে পা পর্যন্ত ভালোভাবে চেক করতে থাকলো। আমাকে কি তোর মেয়ে মনে হয়? এভাবে জহরে দৃষ্টি দিচ্ছিস কেন? ভাবছি হোয়াইট। সীমান্তের কথাই রুশ কিছু একটা ভেবেই মাথা নাড়িয়ে বলতে থাকলো, আমার হবু ভাবিটাকে। কেউ না, কেউ না। যখন বললে তখন কলিজাটাকে সেটা তো বলবে। প্রয়োজন বোধ করছি না। এই, তুই কি সত্যি আমার বেস্ট ফ্রেন্ড সীমান্ত? তো আমার তো না এখন ডাউট হচ্ছে, কারণ আগের সীমান্ত আমার কথা এড়িয়ে যেত না, কিন্তু তুই আমার কথাই এড়িয়ে যাচ্ছিস। তার মানে তুই আসল সীমান্ত না এখন। তাড়াতাড়ি বল, তুই কোন গ্রহ থেকে ল্যান্ড করা সীমান্ত? আর আসল সীমান্তকে কোন গ্রহে লুকিয়ে রেখেছিস? এই শয়তান, তাড়াতাড়ি বল, নয়তো সীমান্তের বন্দুক দিয়েই তোকে আমি শুট করব। রুশ কথাটা বলেই এগিয়ে যেতে নিলে সীমান্ত নিজের পা বাড়িয়েই রুশকে ল্যাং মারতে নিলে রুশ নিজের পা কিছুটা পিছিয়ে নিতেই ঠোঁট বাঁকালো। মামা, পারবে না এই ছলনা বহুত পুরা। আর বলতে পারল না রুশ। নিজের ভারসাম্য হারিয়ে তৎক্ষণাৎ হাঁটু গেড়ে বসে পড়ল। সীমান্ত পুরনো পন্থা বেশি দিন কাজে লাগায় না, সেটাও ভালোভাবে মাথায় রাখা দরকার ছিল তোর। সীমান্ত কথাটা বলেই অন্য পা দিয়ে সোজা করে দাঁড়ালো। রুশ যখন পা পিছলে নিল তখন সীমান্ত কৌশল অবলম্বন করে কিছুটা সামনে এসে রুশের অন্য পা ধাক্কা মেরে দিল। এতে রুশ নিজের ভারসাম্য হারিয়ে হাঁটু গেড়ে বসে পড়ল। এটা কিন্তু ঠিক না। তুই বারবার নিজের পন্থা বদলাতে পারিস না। রুশের কথায় সীমান্ত কিছুই বলল না। নিজের জ্যাকেটের কলার ঠিক করতে করতেই সামনের দিকে এগিয়ে গেল। ডাক্তার সাহেবের পেশেন্ট হাজির। জলদি চিকিৎসা করো, নয়তো চোখের সাথে সাথে শরীরও অক্কা পাবে। কথাটা বলে সীমান্ত চলে গেল নিজের গন্তব্যে। এদিকে রুশ সীমান্তকে বকতে বকতেই উঠে দাঁড়ালো। এরপর এগিয়ে গেল সেই আঘাতপ্রাপ্ত লোকটির কাছে। হাঁটু গেড়ে বসে লোকটির পালস চেক করে বুঝলো অবস্থা খুবই ক্রিটিক্যাল। এখনো চিকিৎসা না করালে এই লোক কোমায় চলে যেতে পারে। তাই নিজের প্রফেশনের কাজ শুরু করে দিল। গার্ডস, জলদি গাড়ি রেডি করো স্যার। অ্যাম্বুলেন্স রেডি আছে। গার্ডের কথায় রুশ অবাক হলো ভীষণ। অ্যাম্বুলেন্স?
এত তাড়াতাড়ি অ্যাম্বুলেন্স কি করে আসলো? সীমান্ত স্যার আগেই অ্যাম্বুলেন্সের খবর দিয়ে রেখেছিল। গার্ডের কথায় রুশ ভারী নিঃশ্বাস ফেলল। নিশ্চয়ই মারবে, আবার নিজেই চিকিৎসার জন্য সব ব্যবস্থাও করে রাখবে। এই সীমান্ত বেটাকে বোঝা বড়ই কষ্ট। হায়রে কষ্ট! সীমান্ত বেটার মনেও আমার মতো কষ্ট দিয়ে যাও গো। তাহলে দুজন মিলে কষ্টের একটা পার্টি দেব। অন্ধকার ছাপিয়ে গগন জুড়ে প্রতিদিনের মতো ললিমার সূর্য দেখা দিয়েছে। প্রকৃতি আজ ভীষণ অশান্ত। ঘন ঘন বৈকালিক হাওয়ার মতোই বাতাস বইছে। আর সেই বাতাসের ছোঁয়া গায়ে মাখতে প্রকৃত যেন নিজের নৃত্য পরিবেশন করার মতো হেলে-দুলে যাচ্ছে। প্রকৃতির এই মোহনীয় রূপের মাঝে দৃষ্টি নিবদ্ধ করে আছে বেলা। আজ ভোর রাতেই তার ঘুম ভেঙেছে। তাই সকাল, সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়েছে। এমনিতেও সে বুঝে গিয়েছে এই বাড়ি থেকে বের হওয়ার জন্য খুব একটা সহজ নয়। তাই আপাতত পালানোর সিদ্ধান্ত বাদ দিয়ে নিজের ভাগ্যের উপরে সবকিছু ছেড়ে দিয়েছে। ভবিষ্যতে কি হবে সেটা ভবিষ্যতেই বলবে। যদিও সীমান্তের সঙ্গে তার অমতে বিয়ে হয়েছে, তবুও বিয়েটা যে হয়েছে সেটা অস্বীকার করার উপায় নেই। কিন্তু সে জানে না সীমান্তকে আদৌ স্বামী হিসেবে মেনে নিতে পারবে কিনা। তবে নিজের বাউন্ডারি থেকে এক চুলও সরবে না সে। ওইদিকে বাংলাদেশে তার মামা-মামী কেমন আছে কে জানে? আর তার মামাতো ভাই, সেই সঙ্গে তার বেস্ট ফ্রেন্ড কারো কোনো খবরই নিতে পারছে না। যদি একটা ফোন থাকতো তাহলে হয়তো ওদের সঙ্গে যোগাযোগ করতে পারত। আক্ষেপ করতে, করতেই প্রকৃতির মাঝে নিজের মনের কথাগুলো উজাড় করে দিচ্ছে বেলা। এখানে এসে যেন তার মুখে কুলুপ এঁটে গেছে। বাচাল মেয়েটা যেন হঠাৎ করেই নিশ্চুপ হয়ে গিয়েছে। তাই মনের মধ্যে জমিয়ে রাখা সমস্ত কথাই সে প্রকৃতির মাঝে ছাড়িয়ে দিচ্ছে। অবশ্য তার বেশিরভাগ কথাই সীমান্তকে বকা দেওয়া নিয়ে। যদি বেলার মুখের কথাগুলো সীমান্ত শুনতে পেত তাহলে হয়তো লোকটাকে এখনই মাটি চাপা দিয়ে আসার ব্যবস্থা করত। ভাবনার মাঝে হঠাৎ ওই কুকুরের ঘেউ, ঘেউ আওয়াজ শুনতে পেল বেলা। তৎক্ষণিৎ খোলা বারান্দা থেকে নিচে তাকাতেই তার মুখে যেন খুশির জোয়ার বয়ে গেল। ঠোঁট এলিয়ে দিয়ে সে বলে উঠল, "এই যে আমার হেল্পার, এই কয়েকদিন কোথায় ছিলি?" বেলার আওয়াজ শুনে ড্যানিয়েলও নিজের মতো করে আওয়াজ বের করে বেলাকে কিছু একটা বোঝানোর জন্য ছটফট করতে লাগলো। বেলা বুঝতে পারল বোবা প্রাণীটা হয়তো আবেগঘন ভাষায় তাকে বোঝানোর চেষ্টা করছে। কেন কয়েকদিন তার সামনে ছিল না। গার্ডেনের হাতে বেল্ট দিয়ে ধরে রাখায় ড্যানিয়েল কোনোভাবেই ছুটে আসতে পারছিল না। তাই বেলাও আর বারান্দায় দাঁড়িয়ে থাকলো না। একছুটে রুম থেকে বেরিয়ে নিচে চলে গেল। মনে হচ্ছে যেন খাঁচায় বন্দি পাখিটা আজ হঠাৎ নিজের স্বাধীনতা ফিরে পেয়েছে। তাই তো নিজের ডানা মেলে ছুটে যাচ্ছে নিজের খুশির সন্ধানে। বেলা একছুটে বাড়ি থেকে কোনো বাধা ছাড়াই বেরিয়ে গেল। যেখানে ড্যানিয়েলকে দাঁড়িয়ে থাকতে দেখেছিল সেখানে গিয়ে দৌড়ে থামলো। এভাবে দৌড়ে আসায় বড্ড হাঁপিয়ে গিয়েছে সে। তাই হাঁটুর ওপর ২ হাত রেখে ঘন, ঘন শ্বাস নিতে লাগলো। এদিকে বেলাকে সামান্য দেখে ড্যানিয়েল আরো বেশি অস্থির হয়ে পড়ল। বেলার কাছে যেতে চাইছে সে, কিন্তু বেল্টের দড়ি গার্ডের হাতে থাকায় কোনোভাবেই এগিয়ে আসতে পারছে না। "ওকে ছেড়ে দিন না, কালু ভাইয়া। দেখুন ও ছুটার জন্য কেমন করছে।" বেলার কথাটা অবশ্য সেই গার্ডের পুরোপুরি বোধগম্য হলো না। তবে বেলা যেহেতু ড্যানিয়েলকে দেখিয়ে কথাটা বলছে তাই সে ধরে নিল ম্যাম হয়তো ড্যানিয়েলকে ছেড়ে দিতে বলেছেন। ম্যামের ইঙ্গিত বুঝতে পেরে গার্ড হাতের বেল্টটা ছেড়ে দিল। আর সঙ্গে, সঙ্গে ড্যানিয়েল ছুটে গেল বেলার কাছে। বেলার কাছে এসে ড্যানিয়েল নিজের শরীলটা মাটিতে শুইয়ে দিয়ে এপাশ-ওপাশ করতে লাগলো। ড্যানিয়েলের এমন কাণ্ড দেখে বেলা খিলখিলিয়ে হেসে উঠল। এরপর ড্যানিয়েলের কাছে হাঁটু গেড়ে বসতেই ড্যানিয়েল সঙ্গে, সঙ্গে সোজা হয়ে বসে বেলার দিকে নিজের মাথাটা বাড়িয়ে দিল। বেলাও নিজের ভয়টাকে দূর সরিয়ে ড্যানিয়েলের মাথায় হাত বুলাতে বলল, "এই যে হেল্পার সাহেব, আপনি জানেন আপনাকে ঠিক কতটা মিস করেছি। সেদিন তো আপনি আমার জন্য আমার জান বাঁচিয়ে দিয়েছিলেন। কিন্তু তখন আপনাকে কিভাবে থ্যাংকস ও বলতে পারিনি। তাই যখন সামনে পেয়েছি তখন আপনার সঙ্গে একটা হ্যান্ডশেক তো করাই যায়।" কথাটা বলেই বেলা নিজের হাতটা ড্যানিয়েলের দিকে বাড়িয়ে দিল। বেলার বাড়িয়ে দেওয়া হাতের দিকে ড্যানিয়েলও কিছুক্ষণ তাকিয়ে রইল। এরপর নিজের এক পা বেলার হাতের দিকে বাড়াতেই বেলা অবাক হয়ে খুশি মনে তার সঙ্গে হ্যান্ডশেক করতে লাগলো। "গুড, গুড, ভেরি গুড। তোকে তো ভালোই ট্রেনিং দেওয়া হয়েছে হেল্পার। হ্যান্ডশেকও করতে জানিস। আচ্ছা, আর কি, কি করতে পারিস রে ম্যাম?" বেলার কথার মাঝেই হঠাৎ রাচার ডাক শুনে হাসি মুখে বেলার পেছনে তাকালো বেলা। কিন্তু পর মুহূর্তেই তার চোখে গিয়ে আটকালো ওপারে থাকা বারান্দায়। সেখানে ফুল অ্যাটিটিউডে কফির কাপে হাতে দাঁড়িয়ে আছে মিস্টার রকস্টার টু মনস্টার সীমান্ত। মুহূর্তেই বেলার হাসি মুখটা বেজায় হয়ে গেল। মুখের উপর যেন একসঙ্গে শত দুঃখের ফোয়ারা নেমে এলো। রাচা তখন বলল,
স্যার আপনাকে নাস্তা বানানোর নির্দেশ দিয়েছেন। আর ১ ঘন্টা পরেই স্যার বের হবেন। তাই জলদি নাস্তা রেডি করতে বলেছেন। রাচার কথা শুনে বেলা রাচার কাছ থেকে চোখ সরিয়ে সীমান্তের দিকে তাকালো। তারপর নিজের মধ্যে বিড়বিড় করে কিছু একটা বকা দিতেই উঠে দাঁড়ালো। ড্যানিয়েলের দিকে একবার তাকিয়ে পিছু ফিরে বাড়ির দিকে চলে গেল সে। কারণ এখন যদি সে নাস্তা বানাতে না যায় তাহলে সীমান্ত নিজেই এসে হাজির হবে এবং তাকে নাস্তা বানানোর জন্য ফোর্স করতে থাকবে। তাই আজ আর সেই সুযোগটা সীমান্তকে দিল না বেলা। নিজের ইচ্ছাতেই চলে গেল কিচেনের দিকে। এদিকে বেলাকে চলে যেতে দেখে সীমান্ত কফির কাপটা হাতে নিয়ে ধীরে এক চুমুক দিল। অতঃপর বারান্দার রেলিং এ হেলান দিয়ে নিচের দিকে তাকিয়ে মৃদু স্বরে বলল, "মুখের হাসিটা তো বেশ লাগছিল। তাহলে হঠাৎ আমাকে দেখে সেই হাসিটা গায়েব হয়ে গেল যে?" কথাটা বলেই সীমান্তের দৃষ্টি গিয়ে স্থির হলো ড্যানিয়েলের ওপর। সেও একইভাবে বেলা যে পথে চলে গেছে সেদিকে তাকিয়ে আছে। কয়েক সেকেন্ড ড্যানিয়েলের দিকে তাকিয়ে থেকে সীমান্তের ঠোঁটের কোণে অদ্ভুত এক হাসি ফুটে উঠল। তবে সেই হাসির অর্থ বোঝার উপায় নেই। হয়তো কিছু একটা বুঝতে পেরেছে সে নয়তো প আ আর কোনো প্রশ্ন না করে সীমান্ত নিজের ঘরে চলে গেল রেডি হতে। ১ ঘন্টা পরেই তার বিদেশি ক্লায়েন্টের সঙ্গে গুরুত্বপূর্ণ মিটিং। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এব এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চলবে। আর ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।